রোহিঙ্গাদের যে মানবিক সংকট চলছে এই ইস্যুতে বুধবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই বৈঠক আহ্বান করা হয়েছে। জাতিসংঘের যুক্তরাজ্যের স্থানীয় প্রতিনিধি ম্যাথিউ রায়ক্রফট গণমাধ্যমকে এই তথ্যটি জানান। জাতিসংঘের কূটনীতিকদের দাবি, মিয়ানমারের প্রধান বাণিজ্য অংশীদার চীন রোহিঙ্গার সংকট সমাধানে জাতিসংঘের সংশ্লিষ্টতায় বাধা দিচ্ছে। এদিকে ভারতে যে 40,000 রোহিঙ্গা অবস্থান করছে তাদেরকে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়ার পর মোদী প্রশাসনের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। অন্যদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। সংকট সমাধানে অং সান সুচিকে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। মিয়ানমারের নির্যাতনের শিকার যেসব রোহিঙ্গারা এদেশে শরণার্থী হিসেবে এসেছেন তাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দিলেন সাধ্যমতো সহযোগিতার। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ শান্তি চায়, সৌহার্দ্য চায়, কিন্তু কোনো অন্যায় হলে তা মেনে নেওয়া হবে না। আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। এজন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। পরে ত্রাণ বিতরণ করেন তিনি। মিয়ানমারের বর্বরতার শিকার রোহিঙ্গাদের দেখতে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতিত মানুষের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, যে বর্বরতা রোহিঙ্গাদের উপর চালানো হচ্ছে তা মানবতা বিরোধী অপরাধের শামিল। নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত এই ভিটে ছাড়া মানুষদের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করার কোনো অধিকার মিয়ানমারের নেই। মিয়ানমারকে অবশ্যই তাদের ফেরত নিতে হবে। বাংলাদেশ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চায়, কিন্তু কোনো অন্যায় সহ্য করা হবে না। কিন্তু কোন অন্যায়কে আমরা কখনো করতে পারি না, মেনে নিতে পারি না। আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা সংস্থাকে আমি বলবো যে মিয়ানমার সরকারকে তারা যেন চাপ প্রয়োগ করে, যেন তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায় এবং এদের নাগরিকত্ব অস্বীকার করার কোন অধিকার তাদের নাই। ৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালি শরণার্থীদের কষ্টের কথা মনে করিয়ে দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের ৭১ সালের কথা হয়তো আজকে যারা যুবক তারা শুনে নাই, কিন্তু আমাদের মনে আছে, মানুষের তাদের মনে আছে। কাজে এরা আপনারা যে এখানে এসেছেন তাদের যদি কোনো কষ্ট না হয়, কিন্তু তারা অবশ্যই দেখবেন। জি এম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার। অসহায় রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভায় কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেরিতে হলেও রোহিঙ্গা ইস্যুতে সরকারের বোধোদয় হয়েছে। বিএনপি নয়, রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে সরকার। সুযোগ পেলেই যে কোনো ইস্যুতে বিএনপিকে দোষারোপের রাজনীতি বন্ধ করারও আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সহায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। প্রধানমন্ত্রী আজকে কক্সবাজারে গেছেন, উখিয়া সফর করছে, শুনে অন্তত এটুকু খুশি হলাম যে এতদিনে বোধোদয় হয়েছে। পার্লামেন্টে কালকে আপনারা প্রস্তাব নিয়েছেন মিয়ানমারকে চাপ দিতে হবে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মিয়ানমারকে নিন্দা জানান নাই, গণহত্যার জন্য কোনো নিন্দা জানান নাই। আমরা আজকে এই সভা থেকে নিন্দা জানাচ্ছি আপনাদের, যে যারা আপনারা এই প্রস্তাব নিতে সাহস করেন নাই। যে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী হয়ে দেশে এসেছে তাদের কারণে নিজ এলাকায় এখন সংখ্যালঘু হয়ে পড়েছেন উখিয়া ও টেকনাফ উপজেলার মানুষজন। এই দুইটি উপজেলায় এখন রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা স্থানীয় যে জনসংখ্যা রয়েছে তাদের দ্বিগুণেরও বেশি। এতে নানা সংকটের মুখে পড়ছেন স্থানীয়রা। রোহিঙ্গারা নতুন করে ৫০০ একরেরও বেশি বনভূমি দখল করে গড়ে তুলছে তাদের বসতি ঘর। কক্সবাজার থেকে জামশেদুল করিমের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ।
মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে 3 লাখেরও বেশি রোহিঙ্গা, যাদের সবাই অবস্থান নিয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। আর বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে টেকনাফ ও উখিয়ায় স্থানীয় বাসিন্দারা যেন নিজ এলাকায় সংখ্যালঘু হয়ে পড়েছেন। কারণ 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই 2 উপজেলার জনসংখ্যা প্রায় 4,72,000। অথচ নতুন পুরাতন সব মিলিয়ে এই এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছাড়িয়েছে 8 লাখের বেশি। এতে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের কাজকর্ম পাচ্ছে না, আমাদের এখানকার যারা বাংলাদেশে আছে তারা, কারণ রোহিঙ্গারা দেখা যাচ্ছে 200-150 টাকা দামে কাজ করতেছে। একটু জায়গা জমিতে ফারক থাকতে পারতো এখানকার লোক, এখন কি ফারক থাকতে পারবে না? রোহিঙ্গার কারণে এখন 5 টাকার জায়গায় 10 টাকা, 15 টাকার জায়গায় 20 টাকা, 30 টাকা গাড়ি ভাড়া বেশি বাড়িয়ে নেওয়া হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের আসার পর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া টেকনাফের বনভূমি ও গাছপালা। বন বিভাগের হিসেব অনুসারে নতুন করে আসা রোহিঙ্গারা বসতির জন্য দখল করেছেন 500 একরের বেশি বনভূমি। এর আগে তারা 700 একর বনভূমি ধ্বংস করে বসতি করেছেন। শুধু আশ্রয় নিতে সেটা বড় কথা নয়, এখানে কিন্তু সামাজিক বনায়ন ছিল, সামাজিক বনের সব গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে, পাশাপাশি পাহাড় কেটে ফেলতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার বালুখালী যে বনভূমি রয়েছে, এই বনভূমিতে কিন্তু হাতির আশ্রয়স্থল, হাতির আবাসস্থল। এখানে কিন্তু জীববৈচিত্র্যের একটা অভয়ারণ্য ছিল, পশু পাখিদের যে অভয়ারণ্য, আজকে সেটা আর থাকবে না। এই অবস্থায় রোহিঙ্গাদের সংকট সামলাতে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নানা সমস্যার আশঙ্কা করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হোক এবং পর্যায়ক্রমে তাদেরকে স্বদেশে ফেরত নেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। আবাসন সমস্যাটা সমাধান করা উচিত, এক জায়গায় নিয়ে এসে তাদেরকে ত্রাণ তৎপরতা শুরু করা উচিত। সেটা করতে গেলে তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা কিন্তু এক জায়গায় চলে আসবে। এদিকে নতুন আসা রোহিঙ্গাদের সরকার একটি নির্দিষ্ট স্থানে রাখার সিদ্ধান্ত নিলেও এখনো শরণার্থী শিবিরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন হাজার হাজার রোহিঙ্গা। মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও গণহত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। আজকে সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় রোহিঙ্গা নির্যাতন বন্ধে নানা স্লোগান দেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা নাগরিক ফোরাম। এছাড়া পঞ্চগড়, বরিশাল, সুনামগঞ্জ সহ দেশের অন্যান্য জায়গাতেও পালিত হয়েছে নানান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ রয়েছে সেটি লঙ্ঘন করে অধ্যাপক আখতারুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। মানা হয়নি আদালত যে নির্দেশনা দিয়েছে সেটিও। তবে বিতর্ক যাই হোক না কেন, নতুন উপাচার্যের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় সবাইকে সাথে নিয়েই তিনি কাজ করবেন। হাসান শুভ্র রিপোর্ট, ছবি তুলেছেন জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে অর্ধেকেরও কম সদস্য নিয়ে গেল 29 জুলাই নির্বাচন করা হয় উপাচার্য প্যানেল। জানিয়ে তৈরি হয় বিতর্ক। এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও শিক্ষক। এতে 3 অক্টোবর শুনানির দিন ঠিক করেন উচ্চ আদালত। একই সাথে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন আরিফিন সিদ্দিক। কিন্তু ঈদের ছুটিতে গেল 4 সেপ্টেম্বর হঠাৎই প্রো উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। এতে পুরো বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। এই নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতায় তাৎক্ষণিক পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বেশ কয়েকটি হলের প্রাধ্যক্ষ, যদিও পরে সরে আসেন এই সিদ্ধান্ত থেকে। তাদের দাবি, এর ফলে সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973-এর। একই সাথে এটি আদালত অবমাননাও। সরকার তখনই উপাচার্য নিয়োগ করতে পারেন যদি ভিসির পদটি খালি হয়। যে নতুন ভিসির সম্পর্কে কারোই কোনো আপত্তি নেই, এটা প্রক্রিয়াটাকে শিক্ষকরা মানতে পারেনি। যদি অধ্যাপক আরিফিন সিদ্দিকের মেয়াদ শেষ হয়ে গিয়েই থাকে, তাহলে 4 তারিখে যে নিয়োগটা হয়েছে, এই 24 থেকে 4 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, সে বিষয়টা কেমন যেন খুব ঘোলাটে, কোথায় যেন ব্যর্থ একটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবীণ এই শিক্ষক মনে করেন, আইনের সাথে সাংঘর্ষিক হলেও সরকারের হাতে ছিল না কোনো বিকল্প। আরিফিন সিদ্দিকের মেয়াদ 24শে আগস্ট শেষ হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে যে সে আর সরকার তাকে দেবে না। তো কাজেই ডক্ট্রিন অফ নেসেসিটি, আমি যেটা মনে করি যে প্রয়োজনের তাগিদে সরকার এই নিয়োগটা দিয়েছে। তবে বিভেদ ভুলে ঐক্য
ঐক্যের ডাক দিয়ে নবনিযুক্ত উপাচার্য জানালেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই বিশ্ববিদ্যালয়টি এমন একটি কসমোপলিটন বডি, এখানে সে কারণে অনেক মতের মধ্যে একটি ঐক্য মতে পৌঁছা এইটা কিন্তু একটি বড় কাজ, এবং প্রশাসনের সাথে জড়িত থাকলে সেই কাজটি আমাদের আরও যত্নশীলভাবে করতে হয়। নিয়োগ বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও নতুন উপাচার্যকে সব ধরনের সহযোগিতার কথা জানান সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক।